Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBA student from AIMS Bhubaneswar. I have cleared my NEET 2022 with All India rank 594 underscore 685. আজ আমরা চ্যাপ্টার নাম্বার 11 ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস অর্থাৎ উচ্চতর উদ্ভিদগুলি যেমন জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম এদের ক্ষেত্রে কিভাবে সালোক সংশ্লেষ। আর আমরা জানি যে উদ্ভিদ অর্থাৎ এরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, তাই তো? যেমন আহ, প্রাণীরা নিজেদের পুষ্টির জন্য অন্য উদ্ভিদ বা অন্য জীবের উপর নির্ভরশীল, কিন্তু উদ্ভিদের নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে। এবার এই খাদ্য তৈরি করার প্রক্রিয়াটি অর্থাৎ সালোক সংশ্লেষ ঘটনাটি, এই সালোক সংশ্লেষ কিভাবে হয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি। ওকে, তো গ্রিন প্লান্টস অর্থাৎ সবুজ উদ্ভিদ, আমাদের নিজে সমস্ত সবুজ উদ্ভিদেরই খাবার তৈরি করতে পারে, তাই তো? নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। তো প্রথম কথা যেটা আসে সেটা হচ্ছে যে গ্রিন প্লান্ট গুলো কিভাবে খাবার তৈরি করে। অর্থাৎ দেখো, এরা ফটোসিনথেসিস করে বা সালোক সংশ্লেষ করে। দ্যাট মিনস ইন দ্য প্রেজেন্স অফ লাইট বা আলোর উপস্থিতিতে সালোক, এই কথাটা ভাঙলেও আমরা বুঝতে পারি আলোক, প্লাস আলোক সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে এরা খাদ্য সংশ্লেষ করছে, রাইট? সো তাহলে এখানে বোঝা যাচ্ছে যে উদ্ভিদরা নিজেদের খাবার তৈরি করে, তাই এদেরকে অটোট্রফস বলা হয়, তাই তো? অটোট্রফ মানে যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে বলে অটোট্রফস। যেহেতু উদ্ভিদরাও আলোর উপস্থিতিতে নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, তাই এদেরকেও অটোট্রফি বলা হয়, তাই তো? এবার গ্রিন প্লান্ট বা সবুজ উদ্ভিদগুলি সালোক সংশ্লেষ করে। তো সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ হচ্ছে একটা ফিজিকো কেমিক্যাল প্রসেস, অর্থাৎ একটা ভৌত রাসায়নিক প্রক্রিয়া। এবার আমি একসঙ্গে দুটো ওয়ার্ড কেন বললাম যে ভৌত এবং রাসায়নিক? বিকজ এখানে একটা সেম টাইম যেমন ফিজিক্যাল প্রসেস ভৌত প্রসেস হয়, তেমনি একটা রাসায়নিক প্রক্রিয়া চলে। দুটো প্রক্রিয়া একসঙ্গে, একটা ভৌত এবং রাসায়নিক। কিভাবে সে দেখো, যে যেখানে লাইট এনার্জি বা আলোক শক্তি অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ জৈব পদার্থ তৈরি করতে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? এবার সবশেষে আমরা বলতে পারি যে পৃথিবীতে যত রকম জীবিত জীবিত প্রাণী হোক বা যত সজীব বস্তু আছে, সবাই তাদের শক্তির জন্য আলটিমেটলি তাহলে কার উপর ডিপেন্ডেন্ট হচ্ছে? সানলাইটের উপর। কিভাবে? দেখো, সমস্ত প্রাণী বা যতগুলি হেটারোট্রফ রয়েছে তারা সবাই ডিপেন্ডেন্ট হচ্ছে অটোট্রফ গুলোর উপর বা প্লান্টের উপর, গ্রিন প্লান্ট। আর এই গ্রিন প্লান্ট গুলো নিজেদের খাবার বা কোত্থেকে পাচ্ছে? সেটা হচ্ছে সানলাইটের প্রেজেন্সে এরা লাইট এনার্জিকে কনভার্ট করছে অর্গানিক কম্পাউন্ডে কনভার্ট করতে। তো এরা আলোক শক্তিকে জৈব খাদ্য রূপে পরিণত করে। তাহলে আলটিমেটলি সবার যত রকম আছে, সেটা হেটারোট্রফ হোক বা অটোট্রফ হোক, সবারই শক্তির প্রধান মাধ্যমই তাহলে কি হলো? সেটা হচ্ছে সূর্যালোক। সানলাইটই হচ্ছে সবার এনার্জির মিডিয়াম। এবার এই সানলাইটের এনার্জিটা, এই যে সূর্যালোকের শক্তিটা প্লান্টরা যখন সালোক সংশ্লেষে ব্যবহার করে, এটাই হচ্ছে পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য বা জীবনের মূল ভিত্তির জন্য দায়ী। এবার যদি কোনো একটা কনস্ট্যান্ট সাপ্লাই না থাকতো, ধরো কোনো একটা শক্তি সাপ্লাই যদি না থাকতো, যদি সূর্যালোক না থাকতো, তাহলে প্লান্টরা শক্তি পেত না, শক্তি আসতো না এদের কাছে জৈব খাদ্য তৈরি করার। আর সেই জৈব খাদ্য না পেলে না প্রাণী থাকতো, না সেখানে উদ্ভিদ থাকতো, তাই তো? তাহলে আলটিমেটলি সবকিছু যদি দেখতে যাই, এই পৃথিবীতে যে জীবিত বস্তু রয়েছে, সজীব বস্তু রয়েছে, তার একমাত্র মূল ভিত্তি হবে পৃথিবীতে যে জীবন রয়েছে তার মূল ভিত্তি হচ্ছে এই সূর্যালোক। ওকে, সূর্যালোক প্রেজেন্ট আছে বলেই আর জীবন আছে পৃথিবীতে। যদি সূর্যালোক না থাকতো বা বন্ধ হয়ে যায়, তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে, তাই তো? তাহলে ফটোসিনথেসিস এবার এখানে দুটো জিনিসের জন্য দায়ী। এক, যেমন ফটোসিনথেসিসের মাধ্যমে আমরা জানি যে ফটোসিনথেসিস কি করে, প্রাইমারি সোর্স অফ ফুড, খাদ্যের যেমন প্রধান উৎস,
তেমনি অক্সিজেন রিলিজের জন্য দায়ী হচ্ছে। তাহলে দুটি কারণে সালোকসংশ্লেষ গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পৃথিবীর সব খাদ্যের প্রাথমিক উৎস উৎস হচ্ছে সালোকসংশ্লেষ, আর দ্বিতীয় হচ্ছে সবুজ উদ্ভিদ পরিবেশের মধ্যে যে অক্সিজেন ত্যাগ করে সেটাও এই প্রক্রিয়ার মাধ্যমে, রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে কোনো রকম অক্সিজেন ত্যাগ করে না ওরা, তাই তো। তো এরা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন রিলিজ করে। এবার তোমরা কি ভেবেছো যে আহ, তাহলে এটা ভেবে দেখো, যদি শ্বাসকার্যের জন্য পৃথিবীতে কোন রকম অক্সিজেনই না থাকতো, তাই তো, তাহলে এই অক্সিজেনের একটা মিডিয়াম যেটা হচ্ছে লাইফ অন আর্থের জন্য দায়ী। কারণ আমরা জানি আগে যখন প্রথমে আর্লি যখন পৃথিবীতে জীবিত বস্তু জাস্ট আবির্ভাব হচ্ছিল, তখন ওয়ার্ল্ডটা কিরকম ছিল, রিডিউসিং টাইপের, তাই তো, কোন রকম অক্সিজেন ছিল না সেই পরিবেশে। তারপর ধীরে ধীরে যখন গ্রিন প্ল্যান্টস এলো, তারা অক্সিজেন রিলিজ করতে শুরু করলো, তখন লাইফ ফর্ম গুলি বিভিন্ন রকম লাইফ ফর্মের আবির্ভাব হলো, তাই তো। এবার এই চ্যাপ্টারে আমরা মেনলি এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি দেখবো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া মেশিনারি, অর্থাৎ কিভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বিভিন্ন ঘটনাগুলি ঘটে থাকে, এবং তার সঙ্গে আমরা দেখবো ভেরিয়াস বিভিন্ন রকম বিক্রিয়াগুলি যেগুলি আলোক শক্তিকে কনভার্ট করে রাসায়নিক শক্তিতে, তাই তো, রাসায়নিক শক্তি যেটা হচ্ছে বিভিন্ন রকম জৈব খাদ্য রূপে। হোয়াট ডু উই নো, আবার আমরা কি জানি, এখন অব্দি আমরা কি জানি? তো আমরা ইতিমধ্যে দেখেছি যে সালোক সংশ্লেষ সম্পর্কে আমরা অনেক কিছু জানি। যেমন আমরা কি জানি যে সালোক সংশ্লেষ কোথায় হয়ে থাকে? সালোক সংশ্লেষ হয় হচ্ছে ক্লোরোফিল না পাতার মধ্যে একটা সবুজ রঞ্জক থাকে, সবুজ রঞ্জক পদার্থ রয়েছে, এটার নাম হচ্ছে ক্লোরোফিল। সেই ক্লোরোফিলের প্রেজেন্সে এবং আলোর উপস্থিতিতে, আর CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, এই তিনটে জিনিস একই, ক্লোরোফিল নামের একটি রঞ্জক আলোক শক্তি বা আলোর সোর্স, যেমন হচ্ছে লাইটের যে কোনো সোর্স, এবং তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড, এরা হচ্ছে সালোক সংশ্লেষের জন্য দায়ী, তাই তো। সালোক সংশ্লেষ হওয়ার জন্য এদের প্রয়োজন হয়। এছাড়াও হয়তো যদি তোমাদের আর্লি ক্লাসে এটাও করতে হবে যে একটা এরকম এক্সপেরিমেন্ট করা হয়, যেখানে আমরা কি করি, একটা পাতাকে, দু রকমের পাতা নিই আমরা, ঠিক আছে। একটা পাতা যেটাকে আমরা সম্পূর্ণরূপে যখন আমরা একটা পাতাকে আমরা আংশিকভাবে আবৃত করলাম, পার্শিয়ালি কভার্ড ব্ল্যাক পেপার, ব্ল্যাক একটা পেপার দিয়ে আবৃত করে দিলাম। এবার আমি যদি এর উপর আলো ফেলি, তাহলে দেখা যায় যে যে অংশটা ঢাকা ছিল সেই অংশটা কোনো রকম স্টার্চ প্রডিউস হয়নি লাইটের প্রেজেন্সেও, কিন্তু যে অংশটা আলোক বা লাইটের প্রেজেন্সে আবৃত ছিল না, অনাবৃত অংশটা, সেখানে স্টার্চের উপস্থিতি পাওয়া যায়, তাই তো। তাহলে শেষা সংশ্লেষের জন্য এটা দেখা যায় যে সে শুধু কেবলমাত্র সূর্যালোকের উপস্থিতিতে কোথায় হচ্ছে, পাতার সবুজ অংশটা, পাতার সবুজ অংশ, যেটি যেটি সূর্যালোকে আহ এক্সপোজ, তাই তো। সূর্যালোকের উপস্থিতিতে পাতার সবুজ অংশের মধ্যে সালোক সংশ্লেষ হয়ে থাকে। এইটুকু প্রুফ অলরেডি আমরা এইটুকু তো আমরা জানি, ঠিক আছে, আগে থেকেই। এবার আর একটা এক্সপেরিমেন্ট তোমরা দেখে থাকতে পারো, যে হয়তো অনেকে করেছে, যে কি করা হয়, একটা পাতার একটা পাতাকে কি করেছে, আমরা পার্ট অফ লিফ, ঠিক আছে, পাতার একটা অংশকে একটা টেস্ট টিউব, যার মধ্যে রয়েছে কিছু পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভেজা একটা তুলো। পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাজ কি, পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নেয়, ঠিক আছে। এবার তাহলে পাতার অর্ধেক রয়েছে যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে, সরি, কার্বন পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রাখা, আর কিছু পার্টটা হচ্ছে এরকম বাতাসের মধ্যে উন্মুক্ত। তাহলে এবার দেখা যাবে যখন দুটোর উপরে লাইট অ্যাপ্লাই করা হলো, লাইট অ্যাপ্লাই যখন দুটোর উপর করা হলো, তখন দেখা যায় যে স্টার্চ বা শ্বেতসারের উপস্থিতি পাওয়া যায় সেই অংশটা, যে অংশটা টেস্ট টিউবের মধ্যে ছিল না, যেটা বাতাসের মধ্যে উন্মুক্ত ছিল, এবং যে অংশটা টেস্ট টিউবের মধ্যে রাখা ছিল সেখানে স্টার্চ ও শ্বেতসার অনুপস্থিত। অর্থাৎ এখান থেকে এটাও বোঝা যায় যে কার্বন ডাই অক্সাইডও ফটোসিনথেসিসের জন্য বা সালোক সংশ্লেষের জন্য জরুরি। তাহলে এখান থেকে তিনটে রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে সানলাইট,
CO2 এবং সবুজ অংশ, গ্রিন পার্ট অফ দ্য লিফ, তাই তো? গ্রিন পার্ট, এবং তাহলে গ্রিন পার্ট হচ্ছে সেই গ্রিন পিগমেন্ট, আবার অঞ্জকটি সেটি হচ্ছে ক্লোরোফিল। ওকে। তো আসলে এই যে আমরা এত কিছু এখনকার দিনে যেগুলো জানি, এগুলো এত সহজ ছিল না আগেকার যুগে, তাই তো? যখন একদম সালোক সংশ্লেষ সম্পর্কে কারো কোনো আইডিয়াই ছিল না, একদম প্রাথমিক কিছু গোড়ার দিকে কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, যেগুলো আলটিমেটলি এই সমস্ত জিনিসগুলো প্রুফ করে যে হ্যাঁ, সানলাইট, কার্বন ডাই অক্সাইড এরা জরুরি সবুজ অংশ থেকে সালোক সংশ্লেষ করার জন্য। তো কিছু এরকম পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে আমরা জানবো, এবং এই পার্টটা প্লিজ একটু মনোযোগ শুনবে, বিকজ এই পার্টটা থেকে কোয়েশ্চেন আসার চান্স অনেক হাই। ঠিক আছে? সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো, যে জোসেফ প্রিসলে তিনি একগুচ্ছ পরীক্ষা করেছিলেন ইন 1770, যেখানে তিনি এরকম পরীক্ষা করেছেন, যেখানে পরীক্ষাগুলো থেকে এটা বেরিয়েছিল যে সবুজ উদ্ভিদের বৃদ্ধিতে বায়ুর খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, একটা এসেনশিয়াল রোল রয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে কোনো সবুজ উদ্ভিদের বৃদ্ধিতে। এবং প্রিসলে, তোমার যদি মনে পড়ে যে 1774-এ তিনি অক্সিজেন আবিষ্কার করেছিলেন। এবার প্রিসলে দেখলেন যে, প্রিসলে এই অবজার্ভ, এটা দেখো, যখন একটি মোমবাতি, ঠিক আছে, তিনি দেখলেন যে একটা বেলজারের মধ্যে যখন জ্বলন্ত মোমবাতি রাখলে, তুমি যারা বন্ধ বেলজারের মধ্যে জ্বলন্ত মোমবাতি রেখে দাও, কিছুক্ষণ পরে সেটা নিভে যাবে। ঠিক আছে? এবার একই সময় তুমি যদি ওখানে একটা ইঁদুরকে রেখে দাও, তাহলে ইঁদুরটা ওখানে মারা যাবে, কারণ ওটা বদ্ধ স্থান, তাই তো? তা তিনি সেখান থেকে দেখলেন যে হ্যাঁ, এই জ্বলন্ত মোমবাতি বা এই প্রাণীটা, যেমন এখানে এই কেসে একটা ইঁদুর, এরা কি করছে, এরা বাতাসের মধ্যে শ্বাস নেয়, এবং কোনো না কোনো ভাবে, মানে যে প্রাণীটা যে বাতাসের মধ্যে শ্বাস নিচ্ছে, এ কোনো না কোনো ভাবে এরা কি করছে, বায়ুকে দূষিত করছে, তাই তো? দম বন্ধ হয়ে মারা যাচ্ছে, দ্যাট মিনস এরা বায়ুকে দূষিত করছে, দ্যাটস ওয়াই সাফোকেট হয়ে মরে গেছে, বা ক্যান্ডেলটা নিভে গেছে, তাই তো? কিন্তু যখন তিনি সেই বেলজারের মধ্যে একটি পুদিনা গাছকে রাখলেন, তখন তিনি দেখতে পেলেন যে এই ইঁদুরটাও বেঁচে থাকছে, তার সঙ্গে সঙ্গে মোমবাতিও জ্বলন্ত রয়েছে। দেখো, কোনো চেঞ্জ। তার মানে এই যে জ্বলন্ত মোমবাতি এবং প্রাণীটি দুজনে মিলে বায়ুকে যে দূষিত করছিল, ঠিক আছে, উদ্ভিদটি কি করছে, সেই বায়ুর অপসারিত, মানে বায়ু থেকে ওরা যা অপসারিত করছে, উদ্ভিদ সেটাকে পুনর উদ্ধার করছে, রিস্টোর করছে। এবার কিভাবে করছে সেটা তিনি তখনও অব্দি এক্সপ্লোর করতে পারেননি। তিনি যেটা বললেন যে হ্যাঁ, ওরা দুজন বায়ুকে যা দূষিত করছিল বা বায়ুর মধ্যে যা রিলিজ করছিল, সেটাকে প্লান্ট কি করছে, নিজে থেকে পুনরুদ্ধার করে দিচ্ছে। এবার আহ এটা একটু জাস্ট বলেছে যে কিভাবে স্লে ঘটনা করতে পারে, বেলজারের ভিতরে তিনি মোমবাতি কিভাবে জ্বালিয়েছিলেন। ঠিক আছে? এবার নেক্সট নেক্সট হচ্ছে, প্রিসলের মতোই কিন্তু একই ঘটনাটাকে একজন করলেন হচ্ছে সূর্যালোকের প্রেজেন্সে আর অনুপস্থিতিতে। দুটি ঘটনাতে তিনি প্রিসলের মতোই একই রকম একটা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যেটা হচ্ছে জন ইনজেনহাউস। ইনজেনহাউস তিনি দেখলেন যে সূর্যালোকের প্রেজেন্সে এই যে প্রিসলের যে এক্সপেরিমেন্টটা আছে, এটা সত্যি, কিন্তু কোনো না কোনো ভাবে এই যে উদ্ভিদটি যে প্রসেসের মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে বাতাসকে পিউরিফাই করছে, বাতাসকে শুদ্ধিকরণ করছে, হ্যাঁ, যেটা হচ্ছে জ্বলন্ত মোমবাতি বা প্রাণীটি দিয়ে দূষিত হচ্ছিল, সেটা শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতিতেই হয়। তাহলে সূর্যালোক খুবই জরুরি এই প্রক্রিয়াটির জন্য। সূর্যালোক না থাকলে এই ঘটনা হতে পারে না, সেক্ষেত্রে জ্বলন্ত মোমবাতি নিভে যায়, প্রাণীটি মরে যাচ্ছে কিছু সময় পর। দ্যাট মিনস, এবার ইন্ডিয়ান হাউস কি করলেন, তিনি আরেকটা এক্সপেরিমেন্ট করলেন, যেখানে তিনি দেখালেন যে, ইন্ডিয়ান হাউস কি দেখিয়েছিলেন যে তিনি জলজ উদ্ভিদ নিলেন কিছুটা, ঠিক আছে, কিছু জলজ উদ্ভিদ নিয়ে, দেখাচ্ছি, হ্যাঁ,
এবার দেখা গেল যখন এখানে সানলাইটের প্রেজেন্স দেওয়া যাচ্ছে, যখন সূর্যালোক উপস্থিত, তখন এই জলজ উদ্ভিদগুলো থেকে এরকম বাবেল টাইপের কিছু সৃষ্টি হচ্ছে। তিনি দেখলেন যে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের সবুজ অংশকে ঘিরে, যে পার্টগুলোতে সবুজ অংশ রয়েছে, সবুজ অংশগুলিতে সবুজ অংশগুলিকে ঘিরে বুদবুদ সৃষ্টি হচ্ছে, না বাবল সৃষ্টি হচ্ছে। পরবর্তীকালে এই বাবলটা তিনি দেখিয়েছিলেন যে উদ্ভিদের কেবলমাত্র সবুজ অংশই হচ্ছে কি, এটা অক্সিজেন। তাহলে এখান থেকে এটা প্রুফ হয় যে উদ্ভিদের শুধুমাত্র গ্রিন পার্ট বা যেটা সবুজ অংশ, সেই অংশটাই শুধুমাত্র অক্সিজেন রিলিজ করে, অক্সিজেন ত্যাগ করে। কিন্তু এটা তখনও অবধি, তাহলে তখন অবধি এটা প্রুফ হয়ে গেল যে এক, সূর্যালোক জরুরি, আর দুই হচ্ছে সবুজ অংশ থেকে অক্সিজেন রিলিজ হয়। এবার 1854, অনেক দিন পর, কিন্তু এখন অবধি এটা প্রুফ হয়নি যে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদরা গ্লুকোজ তৈরি করে, যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী। ঠিক আছে, তো সেটা 1854-এ জুলিয়াস ভন স্যাক্স স্যাগ তিনি আবিষ্কার করেছিলেন সুক্রোজ, এভাবে মনে রাখতে পারো। তাই তো? তিনি দেখলেন যে সুক্রোজ নয়, স্টার্চ লিখে রাখো, দ্যাটস বেটার, স্টার্চ। হ্যাঁ, তিনি দেখলেন যে উদ্ভিদ দেহে গ্লুকোজ গুলি কিভাবে সঞ্চিত হয়ে থাকে। গ্লুকোজ গুলি থাকে হচ্ছে শ্বেতসার রূপে সঞ্চিত হয়ে থাকে, স্টার্চ রূপে বা শ্বেতসার রূপে। পরবর্তীকালে যখন বিভিন্ন রকম তিনি তার পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত বা গবেষণার মাধ্যমে এটা প্রমাণিত হয় যে উদ্ভিদের সবুজ বস্তু, যেটা আমরা এখন ক্লোরোফিল বলে জানি, তখন সবুজ বলা হতো যে গ্রিন সাবস্ট্রেট, একটা সবুজ বস্তু। উদ্ভিদের এই সবুজ বস্তুগুলোর মধ্যে কিছু স্পেশাল বডিজ আছে, বা এদের মধ্যে কিছু বিশেষ অঙ্গাণু রয়েছে, যেটাকে পরবর্তীকালে নাম দেওয়া হয়েছিল ক্লোরোপ্লাস্ট। প্রাণী কোষের, তো প্রাণী কোষের সবুজ বস্তুর মধ্যে কিছু বিশেষ অঙ্গাণু রয়েছে। তিনি খুঁজে বের করেছিলেন যে এই সবুজ অংশের মধ্যেই গ্লুকোজ গুলি সংশ্লেষিত হয় এবং সেই গ্লুকোজ গুলি শ্বেতসার রূপে সঞ্চিত হয়। এটা কবে প্রুভ হলো? 1854-এ। এবার তোমরা এই জিনিসটা লক্ষ্য করো যে টি.ডাব্লিউ এঙ্গেলম্যান তিনি একটা মজাদার পরীক্ষা নিয়ে আলোচনা, তিনি বড় মজাদার পরীক্ষা করেছিলেন। দেখো এই মজাদার পরীক্ষাটা দেখি এবার কি। তিনি কি করেছিলেন, তিনি একটা প্রিজম নিলেন, যে প্রিজমটা কি করে, লাইটকে বা আলোকে বিভিন্ন বর্ণালীতে বিশ্লিষ্ট করে দেয়। লাইক তুমি একটা আলো এখান থেকে পাঠাবে, সেটি হচ্ছে এরকম বেয়ে নিয়ে আসা বলা ছিল তো, দ্যাট ইজ লাইক দিস। ঠিক আছে, তো এরকম ভাবে লাইটকে যেখান থেকে পাঠানো যায়, তো লাইট কি হয়, ভিন্ন বর্ণালী থেকে ভেঙে যায়। ঠিক আছে, এবার এখান থেকে তিনি কি করলেন, তিনি একটা প্রিজম নিলেন, যে প্রিজমটা এই লাইটকে বিভিন্ন বর্ণালীতে ভেঙে দেবে, বিভিন্ন বর্ণালীতে বিশ্লিষ্ট করে। এবার তিনি এগুলোকে কার উপর ফেলেন, একটা সবুজ শৈবাল ক্লাডোফোরাকে, একটা সবুজ শৈবাল এখানে রেখেছেন, ক্লাডোফোরা, ক্লাডোফোরা। এই ক্লাডোফোরা নামের সবুজ শৈবালটির উপর তিনি এই আলোর বিভিন্ন বর্ণালীর আলোগুলিকে বিশ্লিষ্ট করেন। মানে যখন এদেরকে প্রক্ষিপ্ত করলেন, তখন কি দেখতে পেলেন, যখন তিনি এদেরকে আলোকিত করলেন, দেখলেন যে এবার এই ক্লাডোফোরাটাকে কোথায় রাখা হয়েছিল? ক্লাডোফোরাটাকে রাখা হয়েছিল একটা অ্যারোবিক ব্যাকটেরিয়া বা কিছু সবাদ শ্বসনকারী ব্যাকটেরিয়াগুলির প্রলম্বনে রাখা হয়েছিল। ব্যাকটেরিয়া প্রলম্বনে রাখা, আমরা অনেক ব্যাকটেরিয়া, তার মধ্যে ক্লাডোফোরা রাখা হয়েছে। এবার দেখা গেছে, কারণ এই ব্যাকটেরিয়া গুলো কি, এরা অ্যারোবিক, তাহলে এরা যখনই এরা কোথায় পাওয়া যাবে, যেখানে অক্সিজেন, যে জায়গাগুলিতে অক্সিজেন উৎপাদন হবে সেই স্থানগুলিতে ব্যাকটেরিয়া পাওয়া যাবে। ব্যাকটেরিয়া এই জন্য ব্যবহার করা হয়েছে, এরা ডিটেক্ট করবে কোথায় অক্সিজেন রয়েছে, যেখানে অক্সিজেন রয়েছে সেখানে এই ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি আমরা। তো তিনি দেখলেন যে এই ব্যাকটেরিয়াগুলি কোন কোন জায়গায় বেশি পাওয়া যাচ্ছে, ব্লু লাইটে, ব্লু ব্লু লাইটে এবং নীল এবং লাল আলোতে, ব্লু অ্যান্ড রেড লাইট, এই যে বিভিন্ন বর্ণালী রয়েছে আমাদের, নীল এবং লাল আলো, এই দুটিতে সব থেকে বেশি পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে। তার মানে এই দুটো আলোতেই
সব থেকে বেশি পরিমাণে অক্সিজেন রিলিজ হচ্ছে, এটা তো বোঝা গেছে। সেখান থেকেই প্রথম কার্যবর্ণালী ব্যাখ্যা করা হয়েছিল, সারাংশের প্রথম কার্যবর্ণালী। এবার কার্যবর্ণালী পরবর্তী দিকে আমরা আরো ডিটেল ডিসকাস করবো, ঠিক আছে। এবার এখান থেকে, এবং তিনি যখন কার্যবর্ণালীটিকে পরবর্তীতে দেখলেন, পরবর্তীতে যখন আমরা অ্যাবজর্পশন বা শোষণ বর্ণালী, যখন ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি যখন শোষণ বর্ণালী ব্যাখ্যা করা হলো, তখন দেখা গেল দুটো রিজেম্বল করছে, অনেক জায়গায় ম্যাচ করে যাচ্ছে। কিছুটা কমপ্লিট ম্যাচ করে না, বাট অনেক জায়গায় ম্যাচ করে। এবার হোয়াট ইজ শোষণ বর্ণালী এন্ড হোয়াট ইজ কার্যবর্ণালী আমরা পরে ডিটেলে ডিসকাস করছি। বাট এইটুকু জেনে রাখো যে এটা প্রমাণিত হয়ে গেল যে লাল এবং নীল আলোতে সব থেকে বেশি পরিমাণে সালোকসংশ্লেষ হয়। এবার 19th সেঞ্চুরির মিডলের দিকে, অর্থাৎ প্রায় 1850-60 দিকে, এইটুকু জানা গেছিল যে প্লান্ট বা উদ্ভিদ আলোক শক্তি ব্যবহার করে থাকে কার্বোহাইড্রেট বা খাদ্য তৈরির জন্য, এবং তিনি কি ব্যবহার করে থাকে, CO2 কার্বন ডাই অক্সাইড এবং জল। তাহলে কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে খাদ্য তৈরি করে থাকে উদ্ভিদ আলোর উপস্থিতিতে। কিন্তু তখন ঠিকঠাক একটা এক সূত্রটা ঠিকভাবে ব্যাখ্যা করা যায়নি। এবার একটা আইডিয়াল, একটা এম্পিরিক্যাল ফর্মুলা এরকম দেওয়া হয়েছিল যে হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড জল ব্যবহার হচ্ছে আলোর উপস্থিতিতে, এবং কার্বোহাইড্রেটের সংকেত লেখা হলো কার্বোহাইড্রেট আর অক্সিজেন রিলিজ হচ্ছে। এটা যেখানে CH2টা কার্বোহাইড্রেট বা শর্করাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, গ্লুকোজ। এক্ষেত্রে সাধারণত এটা 6 হয়, তো গ্লুকোজই সাধারণত হয়ে থাকে। ওকে, এবার সঠিক সূত্রটা এখনো অব্দি ঠিকঠাক ব্যাখ্যা করা যায়নি। এবার একজন মাইক্রোবায়োলজিস্ট 1897 থেকে 1897 কর্নেলিয়াস ভন নীল, তিনি একজন মাইক্রোবায়োলজিস্ট, অণুজীববিদ ছিলেন। তিনি দেখলেন, তার অবদান এরকম ছিল যে তিনি সালোকসংশ্লেষ প্রক্রিয়াটিকে একটা নতুন মোড় দিলেন, একটা নতুন মাইলস্টোন আসলো। কি সেটা? যেহেতু তিনি একজন অণুজীববিদ ছিলেন বা মাইক্রোবায়োলজিস্ট, স্টাডিং অ্যাবাউট ব্যাকটেরিয়া, তিনি বিভিন্ন রকম ব্যাকটেরিয়াগুলি, যেমন পার্পেল এবং গ্রিন ব্যাকটেরিয়া, ওকে, যেটা হচ্ছে লালচে, বেগুনি এবং সবুজ ব্যাকটেরিয়া, রাইট। তিনি সেই ব্যাকটেরিয়া গুলোকে নিয়ে যখন অধ্যয়ন করছিলেন, তখন তিনি এটা প্রদর্শন করেছিলেন যে সালোক সংশ্লেষ একটি, তিনি এখান থেকে এটা প্রমাণ করলেন যে সালোক সংশ্লেষ হচ্ছে একটা আবশ্যক আলোক নির্ভর বিক্রিয়া, যেখানে হাইড্রোজেন একটি উপযুক্ত জারক, অক্সিডাইজেবল কম্পাউন্ড, অর্থাৎ একটি উপযুক্ত জারক বস্তু থেকে মুক্ত হয় এবং কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে কনভার্ট করে শর্করাতে বা কার্বোহাইড্রেটে। তাহলে এখানে একটা জারক বস্তু, একটা সুইটেবল, একটা উপযুক্ত জারক বস্তু রয়েছে, যেখান থেকে হাইড্রোজেন রিলিজ হয়, এবং সেই হাইড্রোজেন দিয়ে এই কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করে কনভার্ট করে শর্করাতে বা কার্বোহাইড্রেটে। এবার সবুজ উদ্ভিদদের ক্ষেত্রে এই হাইড্রোজেন দাতাটাকে, হাইড্রোজেন ডোনার বা এই জারক বস্তুটাকে, সেটা হচ্ছে H2O বা জল। আবার কিছু কিছু অর্গানিজম রয়েছে যারা অক্সিজেন ত্যাগ করে না সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যেমন তুমি লালচে, বেগুনি বা সবুজ সালফার ব্যাকটেরিয়া যদি দেখো, তাহলে তাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতা হচ্ছে হাইড্রোজেন সালফেট। হাইড্রোজেন কি, হাইড্রোজেন সালফেট, H2S। তাহলে তাদের ক্ষেত্রে যখন হাইড্রোজেন বেরিয়ে যাবে, তখন কি রিলিজ হবে? সালফার বা সালফেট, ডিপেন্ডিং, কিন্তু ডিপেন্ড করে কি H2SO4 ব্যবহার করছেন, H2S। তো সালফার বা সালফেট দুটোই রিলিজ হতে পারে, কিন্তু অক্সিজেন নয়, ঠিক আছে। তাহলে এখান থেকে এইটুকু তো প্রুভ হয়ে গেল যে হ্যাঁ, H2O এখানে কি হিসেবে কাজ করছে? একটা জারক বস্তু হিসেবে কাজ করছে, যে হাইড্রোজেনের দাতা হিসেবে কাজ করছে, হাইড্রোজেন ডোনার, যে কার্বন ডাই অক্সাইডটাকে বিজারিত করে শর্করায় পরিণত করবে। তাহলে এখান থেকে এটা প্রুফ হয়ে গেল যে অক্সিজেন যেটা রিলিজ হচ্ছিল, সেটা আমরা এতদিন ভাবছিলাম যে কি এখান থেকে ডিরেক্টলি CO2 থেকে হয়তো
অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে আর কার্বন গিয়ে H2 এর সঙ্গে বাইন্ড করে CH2 হচ্ছে। কিন্তু এটা আসলে নয়। আসলে এই অক্সিজেনটা কোত্থেকে রিলিজ হচ্ছে? অক্সিজেন রিলিজ হচ্ছে H2O থেকে বা জল থেকে, এবং হাইড্রোজেনটা গিয়ে বাইন্ড করছে CO2 এর সঙ্গে এবং কনভার্ট করছে শর্করাকে। তখন কারেক্ট ইকুয়েশনটা আলটিমেটলি, এবং আলটিমেটলি এই জিনিসটাকে আরো প্রুফ করা হয়ে থাকে রেডিও আইসোটোপিক, বিভিন্ন রকম রেডিও আইসোটোপ ব্যবহার করে আলটিমেটলি এই সিদ্ধান্তটা একদম ফুল ফ্লেশ প্রুফ হয়ে যায়, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা প্রুফ করা যায়। এবং আলটিমেটলি আমরা সামগ্রিক সালোক সংশ্লেষের বর্তমানে ইকুয়েশনটা যেভাবে দেখি সেটা হচ্ছে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 12 অণু H2O থেকে টোটাল একটি গ্লুকোজ মলিকিউল, 6 অণু জল, আর 6 অণু অক্সিজেন রিলিজ হয়, যেখানে C6H12O6 রিপ্রেজেন্ট করছে কাকে? গ্লুকোজকে। ঠিক আছে, এবার অক্সিজেন যেটা মুক্ত হচ্ছে, সেটা কোথা থেকে মুক্ত হচ্ছে? জল থেকে। তাহলে এই যে 6O2, 12টা অক্সিজেন, পুরোটাই কাজ কোথা থেকে আসছে? এই জল থেকে। এবং এটা রেডিও আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ প্রক্রিয়া আমরা প্রুফও করেছি পরবর্তীতে। ঠিক আছে? এটা মনে রাখো যে এখানে কিন্তু এরকম নয় যে ডিরেক্টলি এই রিয়াকশন একবারে হয়ে যায়। আসলে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ একটা বহু ধাপ বিশিষ্ট প্রক্রিয়া, যেখানে অনেকগুলো ধাপ রয়েছে। এবার তোমরা কি এটা ব্যাখ্যা করতে পারবে যে উপরের সমীকরণে আমরা সাবস্ট্রেটে 12 অণু জল ব্যবহৃত কেন করেছি? এখানে 12 অণু জল কেন ব্যবহার করা হয়েছে? ওয়াই নট 6? কারণ সিক্স H2O তো রিলিজও হচ্ছে। আসলে কি হয়ে থাকে, বোঝার চেষ্টা করি। আমাদের দরকার হচ্ছে গ্লুকোজ, তাহলে C6। এবার কার্বনের একমাত্র সোর্স কি? CO2, তাহলে 6CO2 জরুরি, isn't it? এবার 6CO2 যদি তৈরি হয়, এবার বাকি থাকছে হচ্ছে 12টা অক্সিজেন। এই অক্সিজেন গুলো H2 অক্সিজেন রূপে রিলিজ হবে না, এগুলো তাহলে কি হিসেবে রিলিজ হবে? এগুলো রিলিজ হবে ওয়াটার হিসেবে। তাহলে 6, তাহলে এখানে হ্যাঁ C12C6O6, তাহলে এখানে আর রয়েছে 6টা অক্সিজেন। এই 6টা অক্সিজেন রিলিজ হবে H2O রূপে, তাহলে 6H2O। বাকি তাহলে যতগুলো হাইড্রোজেন রয়েছে 6H2O রূপে অক্সিজেন গুলো হয়ে গেল। এবার তাহলে দেখো এবার, আর আমার এখানে এবার অক্সিজেন তৈরি করার জন্য কতগুলো হাইড্রোজেন চাই? 12টি। আর এখানে কতগুলো হচ্ছে? 12টি। তাহলে 12 + 12, 24টা হাইড্রোজেনের দরকার। 24টা হাইড্রোজেন দরকার, তাই এখানে 12টা H2O রিলিজ। সো এটা আরো ডিটেলে আমরা ডিসকাস করবো যখন আমরা ফটোসিনথেসিস বিভিন্ন বিজ্ঞান জেনে যাবো। ঠিক আছে, Just আমি এখনকার জন্য একটু জেনে রাখা হচ্ছে, যেহেতু অক্সিজেনের একমাত্র এবং একমাত্র উৎস এখানে ক্ষেত্রে হচ্ছে জল, এবং হাইড্রোজেনের একমাত্র উৎস কে? জল, তাই তো হাইড্রোজেন দাদা হিসেবে জলই ব্যবহৃত হচ্ছে। তো হাইড্রোজেনের ইকুয়েশনটাকে ম্যাচ করার জন্য এক্ষেত্রে 12 অণু জল ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, ফটোসিনথেসিস কোথায় হয়? আমরা এতদিন ধরে এটা তো জেনে গেছি যে হ্যাঁ, সবুজ অংশের মধ্যে হয়, উদ্ভিদের সবুজ অংশে বা সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষ হয়ে থাকে। এবার আমরা এটাও জানি যে মরফোলজি বা অঙ্গ সংস্থানে, আমরা উদ্ভিদের অঙ্গ সংস্থানে পড়েছি যে সালোক সংশ্লেষ সবুজ পাতার মধ্যে হয়, উদ্ভিদের সবুজ পাতার মধ্যে হয়। এবং পাতা ছাড়া বিভিন্ন সবুজ অংশগুলি, যেমন সবুজ কাণ্ড, ঠিক আছে, সে সমস্ত অংশেও সবুজ অংশগুলিতে সালোক সংশ্লেষ হয়। তাহলে কি আমরা ভুল? না, আসলে ঠিকই আছে যে হ্যাঁ, পাতা তার সঙ্গে সঙ্গে সবুজ অংশগুলি করতে পারে। এবার এখান থেকে আমাদের নতুন কিছু জিনিস আমরা অ্যাড করছি, কিছু স্পেসিফাই করছি যে সবুজ অংশের মধ্যে কে সালোক সংশ্লেষ বিক্রিয়াটা আসলে করে থাকে। দ্যাট ইজ, আমরা, তোমরা হয়তো পড়েছো মেসোফিল নামে কিছু কোষ রয়েছে। মরফোলজি চ্যাপ্টার, আই থিঙ্ক ক্লোরোপ্লাস্টিক, যেখানে আমরা কোষ চ্যাপ্টারে তোমরা জেনে এসেছো মেসোফিল নামে কিছু কোষ রয়েছে যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট বেশি পরিমাণে থাকে, তাই তো? এবার মেসোফিল কোষগুলি যেগুলি পাতার মধ্যে উপস্থিত, তাদের মধ্যে বহু সংখ্যায় ক্লোরোপ্লাস্ট থাকে। এবার এই ক্লোরোপ্লাস্ট গুলি কি করে, নিজেদেরকে মেসোফিল কোষের প্রাচীরের কাছে এমন ভাবে হেলানো রাখে
যাতে এরা উপযুক্ত পরিমাণ বা সবচেয়ে বেশি সংখ্যক আলো শোষণ করতে পারে। তাহলে তুমি দেখবে এটা যদি কোষটা হয়, সাপোজ দিস ইজ দ্য কোষ, তো এই সবুজ ক্লোরোপ্লাস্ট গুলো নিজে থেকে এমন ভাবে সজ্জিত করে যাতে এরা আলোর ম্যাক্সিমাম অংশটা অ্যাবসর্ব করতে পারে। ঠিক আছে, সাপোজ যে মেসোফিল কোষগুলি এ ধরনের পাতা যদি এভাবে থাকে, পাতা যদি এভাবে, তাহলে তারা নিজে থেকে এভাবে সজ্জিত করবে। পাতাগুলি যদি এভাবে থাকে তাহলে তারা কিভাবে সজ্জিত করবে? এমন ভাবে সজ্জিত করবে যাতে আলোর সব থেকে ম্যাক্সিমাম পার্টটা শোষণ করতে পারে। ওকে, তাহলে তোমরা বলো, তুমি হয়তো যে ক্লোরোপ্লাস্ট তাদের প্রাচীরের গায়ে সমান্তরাল ভাবে সজ্জিত, এরা কখন নিজেদেরকে প্যারালাল রাখবে? মানে এরা কখন প্রাচীরের গাত্রে এভাবে সমান্তরাল ভাবে থাকবে, আবার কখন এরা প্রাচীরের গাত্রে থাকে পারপেন্ডিকুলার ভাবে থাকবে? দুভাবেই থাকতে পারে। এবার যখন মনে করো আলো ডিরেক্টলি এভাবে পড়ছে, তাহলে সেক্ষেত্রে এরা কি করবে? নিজেকে পারপেন্ডিকুলার রাখার চেষ্টা করবে। যখন আলো উপর থেকে আসছে, তাই তো? এবার আলো যদি সাইড থেকে আসে, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? নিজেদেরকে প্যারালালি ওয়ালের সাথে সমান্তরাল ভাবে সজ্জিত করবে। ঠিক আছে, যেভাবেই সজ্জিত করবে, বাট এদের আলটিমেট গোল হচ্ছে সব থেকে বেশি আলো, সব থেকে বেশিরভাগ অংশটা শোষণ করা। এবার ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে আমরা অলরেডি জেনেছি। ক্লোরোপ্লাস্টের কিছু পার্ট, যেমন ক্লোরোপ্লাস্টের মেমব্রেনাস সিস্টেম, যেটা এই তো ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা দেখেছি একটা আবরণী তন্ত্র থাকে, যেটি গ্রানা দিয়ে গঠিত, এবং তার সঙ্গে সঙ্গেই স্ট্রোমা ল্যামেলি, তাই তো? গ্রানা সম্বন্ধে একটা আবরণী তন্ত্র, স্ট্রোমা ল্যামেলি, আর তরল একটা ধাত্র থাকে যেটাকে আমরা বলি স্ট্রোমা। এই পার্টটা হচ্ছে স্ট্রোমা। এইগুলি হচ্ছে থাইলাকয়েড দিয়ে সজ্জিত গ্রানা, আর গ্রানা গুলিকে কানেক্ট করছে এই স্ট্রোমা ল্যামেলি গুলো। স্ট্রোমা ল্যামেলি গুলো ক্লিয়ার? এখান থেকে এইটুকু বোঝা যায় যে ক্লোরোপ্লাস্টের মধ্যে বিভিন্ন কাজের স্ট্রোমার একটা বিভাজন রয়েছে। স্ট্রোমার মধ্যে কিছু কাজ হবে, কিছু বিক্রিয়া হবে, এবং গ্রানার মধ্যেও কিছু কাজ হবে। ওকে, মেমব্রেন সিস্টেম বা এই আবরণী তন্ত্রটা কিসের জন্য দায়ী? লাইট এনার্জিকে, আলোক শক্তিকে আবদ্ধীকরণের জন্য। এবং সেই আলোক শক্তিকে ব্যবহৃত করে এটিপি রূপে এবং এনএডিপিএইচ রূপে সেই শক্তিটাকে, এটিপি এবং এনএডিপি সংশ্লেষ করা শক্তিটাকে ট্র্যাক করার জন্য। আর এই তরল ধাত্র যে অংশটা রয়েছে, তরল ধাত্রের মধ্যে কি থাকে? বেশিরভাগ উৎসেচক সমন্বিত অংশ। তাহলে সেখানে কি হয়? উৎসেচক নির্ভর বিভিন্ন বিক্রিয়া, যার মাধ্যমে এরা শর্করাগুলিকে সংশ্লেষ করে, যেগুলি যেগুলি কি এই শর্করাটি পরে কিসে পরিণত হয়? গ্লুকোজগুলি সাধারণত সবকিছু পরিণত হয়ে যায় শ্বেতসারে, স্টার্চে। এবার প্রথম যে রিয়াকশনটার কথা বললাম আমি, যেটা আবরণী তন্ত্রে হয়, সেটা হচ্ছে ট্র্যাপিং অফ লাইট এনার্জি। প্রথমে আমি বললাম লাইট এনার্জিকে ট্র্যাপ করা বা আলোর আবদ্ধীকরণ। এই রিয়াকশনটা যেহেতু ডিরেক্টলি আলোর উপস্থিতিতে হয়, তাই একে বলে লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়া। ওকে, কারণ এটা সরাসরি আলোর উপস্থিত হয়। পরের যে বিক্রিয়াটা বললাম, যেটা উৎসেচক নির্ভর প্রক্রিয়া, যার মাধ্যমে উৎসেচক নির্ভর যে প্রক্রিয়াটা, যার মাধ্যমে বিভিন্ন শর্করাগুলি উৎপন্ন হচ্ছে, সেই বিক্রিয়াটি হচ্ছে একটা, যেহেতু ডিরেক্টলি এখানে আলোর কোনো সরাসরি আলোর ব্যবহার হচ্ছে না, সরাসরি আলোর উপর নির্ভর করে না, তাই এই বিক্রিয়াগুলোকে আমরা বলে থাকি অন্ধকার বিক্রিয়া। এবার এর মানে এটা নয় যে এরা অন্ধকারের মধ্যেই হবে। এর মানে এটা যে এদের এই বিক্রিয়াগুলি ঘটার জন্য আলোর ডিরেক্টলি প্রেজেন্ট দরকার নেই, আলো সরাসরি ব্যবহৃত হচ্ছে না, ইনডাইরেক্টলি ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তখন সেটা কেন, সেই সমস্ত বিক্রিয়াগুলিকে আমরা বলি অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, তো এখানে তোমরা ক্লোরোপ্লাস্টের গঠন দেখতে পারো। এটা আমরা জানি ক্লোরোপ্লাস্ট ডাবল মেমব্রেন একটা স্ট্রাকচার। এটা বহির্পর্দা, অন্তঃপর্দা, এগুলি হচ্ছে গ্রানাগুলি, এবং গ্রানার মাঝে রয়েছে এই ল্যামেলাগুলি, যেগুলোকে স্ট্রোমা ল্যামেলি বলি। স্ট্রোমা তরল ধাত্র, যার মধ্যে তার নিজের রাইবোজোম রয়েছে, বিভিন্ন রকম উৎপাদিত স্টার্চ, শ্বেতসারগুলো সজ্জিত হয়ে রয়েছে, এবং লিপিড ড্রপলেটও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার কোথায় হয় সালোক সংশ্লেষ? মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা জানি যে কিছু সবুজ রঞ্জক রয়েছে, যাদের উপস্থিতিতে ফটোসিনথেসিস ও সালোক সংশ্লেষ হয়। তো সেই সবুজ রঞ্জকগুলি কিভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে? তোমরা যদি দেখো, বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন পাতার মধ্যে যদি দেখি, তো পাতার মধ্যে সমস্ত সবাই একই রকম সবুজ নয়।
ঠিক আছে। দেখা যায় বিভিন্ন পাতায় বহু সংখ্যক সবুজ ছোপ রয়েছে, সবুজ যারা শেড চেনে, তাই তো, যারা অনেক রকম, তাহলে তারা সবুজের অনেক রকম শেড দিতে হবে, হ্যাঁ, ডিপ গ্রিন, অলিভ গ্রিন, তাই তো, লাইট গ্রিন, আরো বিভিন্ন রকম হয়। সো এখান থেকে আমরা এটি জানতে পেরেছি যে যখন পেপার ক্রোমাটোগ্রাফি একটা টেকনিক রয়েছে, যার মাধ্যমে কি করা হয়, বিভিন্ন পাতার মধ্যে উপস্থিত বিভিন্ন রঞ্জকগুলিকে আলাদা করার চেষ্টা যদি করি আমরা, তখন এই অ্যান্সারটা পাওয়া যায় যে কেন এত রকম সবুজের ছোপ দেখা যায়। সবাই ইউনিফর্ম সবুজ নয়, একই রকম সবুজ নয়। তো দেখা যায় যে পাতার মধ্যে যে সবুজ রংটা আসে সেটা শুধুমাত্র একটা রঞ্জকের জন্য নয়, সাধারণত চারটে রঞ্জক থাকে, 4 পিগমেন্টস। কি সেগুলি? ক্লোরোফিল এ, যার জন্য একটা নীলাভ সবুজ রং আসে, ব্লু গ্রিন কালার। ক্লোরোফিল বি, যার জন্য একটা হলুদাভ সবুজ রং আসে, ইয়েলো গ্রিন। জ্যান্থোফিল, যার কারণে একটা হলুদ রং আসে। এবং ক্যারোটিনয়েড, যার জন্য একটা হলুদ বা হলুদ কমলা, হলুদাভ কমলা রঙের একটা রং আসে। তো এই চারটে মেইন রঞ্জক রয়েছে, যার কারণে বিভিন্ন রকম সবুজ রংগুলি আসে। এবার কিভাবে তারা সালোক সংশ্লেষে ব্যবহৃত হয় সেটা আমরা জানতে চাই। দেখো, সাধারণত এই পিগমেন্ট গুলো বা রঞ্জকগুলির কাজ কি? এই পিগমেন্ট বা রঞ্জকগুলি হচ্ছে সেই সমস্ত বস্তু যারা নির্দিষ্ট কিছু তরঙ্গ দৈর্ঘ্যের, স্পেসিফিক, এটা মনে রাখবো, যে কোনো ওয়েভলেন্থের আলো সঞ্চয় এরা শোষণ করবে না, এরা কিছু একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শক্তিকে শোষণ সক্ষম। ক্লোরোফিল এর নিজের একটা রেঞ্জ রয়েছে, ক্লোরোফিল বির আলাদা রয়েছে, ক্লোরোফিল ক্যারোটিনয়েডের আলাদা রয়েছে, জ্যান্থোফিলের আলাদা রয়েছে। এই জন্য এদের আমরা দেখছি কালারটাও অনেক চেঞ্জ, মানে কালারের মধ্যে ভেরিয়েশন আছে না। কালার গুলো যদি দেখো এইভাবে মনে রাখতে পারো। ওকে, প্রথমটা হচ্ছে ব্লু গ্রিন, ভেব কিওর, ভালো করে দেখো, ভেব কিওর এটা ছিল তো, রামধনু কালার এটা। এই দেখো, ব্লু গ্রিন ক্লোরোফিল এ, ইয়েলো গ্রিন ক্লোরোফিল বি, জ্যান্থোফিল শুধুমাত্র এটা জ্যান্থোফিল। আর সরি, দেখো, ব্লু গ্রিন ক্লোরোফিল এ, ইয়েলো গ্রিন ক্লোরোফিল বি, ক্যারোটিন অনলি এন্ড অনলি ইয়েলো, আর ইয়েলো গ্রিন ক্যারোটিনয়েডস। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারি মনে রাখার জন্য। তো আমরা চলো একটা গ্রাফ দেখি, যেখানে ক্লোরোফিল এ পিগমেন্ট, ক্লোরোফিল এ রঞ্জক বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে আলোক শোষণের ক্ষমতাটা দেখানো হয়েছে। তো এটা 11.13 দেখো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন আলোতে এরা কিভাবে নিজেদের, এখানে দেখো 400 থেকে 700, অর্থাৎ ব্লু থেকে শুরু করে রেড অব্দি। ফেব কিওর, পুরো কালার গুলি এখানে দেখি, ফেব কিওর। ওকে, সো দেখা যায় যে ক্লোরোফিল এ, দেখো ক্লোরোফিল এইটা, এই যে এইটা ক্লোরোফিল এর বিভিন্ন আলোক দৈর্ঘ্যে কোন আলো তারা বেশি শোষণ করেছে। এখান থেকে এটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যায় যে ক্লোরোফিল এ কোন কোন দৈর্ঘ্যের আলোক তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি করেছে, সেটা হচ্ছে এই 400 থেকে 450 মধ্যে, তাই তো। 400 থেকে 450 মধ্যে মোটামুটি ব্লু কালারের মধ্যে আসছে, ব্লু কালার, ব্লু কালারটা সব থেকে বেশি পরিমাণে অ্যাবজর্ব করেছে। এবং ব্লুর সঙ্গে আরেকটা জায়গায় পিক দেখা গেছে প্রায় 700 সাড়ে 600 ন্যানোমিটারের কাছাকাছি। তাহলে 450 ন্যানোমিটার একটা পিক দেখা গেছে, আর 650 ন্যানোমিটার পিক, 450 মনে করো এটা হচ্ছে ব্লু কালার, আর 650 হচ্ছে রেড কালার। তো সাধারণত ব্লু আর রেড এই দুটি কালারই নীল এবং আলো থেকে দেখা যায়, শোষণের মধ্যে একটা চূড়া দেখা যাচ্ছে, তার পিক দেখা যায়। এবার 11.13 বি, এই গ্রাফটা ভালো করে দেখো, এই গ্রাফটা আমাদেরকে বোঝায়। এবং এছাড়াও ক্লোরোফিল এর সঙ্গে সঙ্গে ক্লোরোফিল বি এখানে একটা শোষণ, বিভিন্ন আলোক দৈর্ঘ্যে কি তরঙ্গ দৈর্ঘ্যে কিভাবে শোষণ করছে আলো শক্তি। তো এও দেখা যায় মোটামুটি প্রায় ওই রেঞ্জের মধ্যে সব থেকে বেশি পরিমাণ ক্লোরোফিল এর মধ্যে সিমিলারিটি রয়েছে। ক্যারোটিন একটু একবারই পিক আছে, মানে শুধুমাত্র ওই নীলের ওই জায়গাটাতেই, তাই তো, গ্রিন, ব্লু গ্রিন, ওই জায়গাটাতেই পিক দেখা যায় ক্যারোটিনের। তো মোটামুটি একটা আইডিয়া চলে আসছে যে হ্যাঁ, এই রেঞ্জটা সব থেকে বেশি আর এই রেঞ্জটা সব থেকে বেশি, এই দুটো রেঞ্জের মধ্যেই আলোক সব থেকে বেশি পরিমাণে শোষিত হচ্ছে এই রঞ্জকগুলি দিয়ে। এবার এটা হচ্ছে
যেখানে আমরা রেট অফ ফটোসিনথেসিস অর্থাৎ অক্সিজেনের ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষের হার দেখছি বিভিন্ন আলোক দৈর্ঘ্যে, 400 থেকে শুরু করে 700 অব্দি, 400, 500, 600। ঠিক আছে, এবার কিভাবে আমরা সালোকসংশ্লেষের হার নির্ণয় করি, সেটা আমরা নির্ণয় করি অক্সিজেনের কি হারে অক্সিজেন ত্যাগ হচ্ছে, তাই তো। আমরা দেখেছিলাম অক্সিজেন ত্যাগের জন্য আমরা বিভিন্ন ব্যাকটেরিয়া দিয়ে সেটাকে ডিটেক্ট করি যে কোন সাইডে কত পরিমাণে অক্সিজেন রিলিজ হচ্ছে, তাই তো। তো তার বেসিসে একটা এরকম গ্রাফ পাওয়া যায়, যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা বলি কার্য বর্ণালী, সালোক সংশ্লেষের কার্য বর্ণালী, অর্থাৎ কোন বর্ণালীর দৈর্ঘ্যে সব থেকে বেশি পরিমাণ কাজ হচ্ছে। তো দেখা যায় এর পিকটাও এই ব্লু রেঞ্জে, আর রেড রেঞ্জ, রেড, নীল এবং লাল বর্ণালীর আলোক দৈর্ঘ্যেই, সরি তরঙ্গ দৈর্ঘ্যে সব থেকে বেশি। এখানে এদেরও পিক এই দুটোই আসে। তো দেখতে পাচ্ছি যদি আমি দুটোকে একসঙ্গে করি, একটা হচ্ছে লাইট অ্যাবসর্ব মানে কার্য বর্ণালী, আর শোষণ বর্ণালী ক্লোরোফিল এর, তো দুটোই প্রায় সিমিলার। দেখো দুজনেরই পিক একসঙ্গেই আসে লগভগ। এখানে একটা আরেকটা রয়েছে, কারণ এখানে অন্যান্য রঞ্জকগুলি যেমন ক্যারোটিনয়েড, ক্লোরোফিল বি, এদের কারণেও এখানেও পুরোপুরি ম্যাচ করছে না, বিকজ অন্যান্য রঞ্জকগুলিরও কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বাট আলটিমেটলি দেখো দুটো পিক কিন্তু ম্যাচ করেছে। এখান থেকে এটা দেখা যায় যে ক্লোরোফিল এর সব থেকে বেশি পরিমাণ শোষণ কোন আলোক দৈর্ঘ্যে কোন তরঙ্গ দৈর্ঘ্যে করেছিল, সেগুলো হচ্ছে নীল এবং লাল, এই দুটি অঞ্চলে। তো এখান থেকে আমরা এটা বলতে পারি, যেহেতু ক্লোরোফিল এর যেরকম শোষণ বর্ণালী, সালোক সংশ্লেষের কার্য বর্ণালীটাও সেম, তাহলে ক্লোরোফিল এ হচ্ছে সালোক সংশ্লেষের জন্য সালোক সংশ্লেষ সম্পর্কিত প্রধান রঞ্জক, চিফ পিগমেন্ট। কিন্তু পুরোপুরি ওভারল্যাপ করছে না, দ্যাট মিনস গৌণ রঞ্জক হিসেবে ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েড এদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, দ্যাট মিনস কমপ্লিটলি ওভারল্যাপ করছে না, একটু না একটু। কারণ এই জায়গাগুলো অন্য অন্য এদের পিক দেখা যায়, ক্যারোটিনয়েড, ক্লোরোফিল বি পিগমেন্ট, দেখো এদের পিক গুলো এই জায়গাতে রয়েছে। তাই ওভারঅল কার্যপ্রণালীটা ঠিক এরকম হয়ে এসছে। ক্লিয়ার? তাহলে এই সমস্ত যতগুলি আমরা এখন অব্দি লেখচিত্র দেখলাম, গ্রাফগুলো দেখলাম, সেগুলো থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে যে সালোক সংশ্লেষ নীল এবং লাল আর অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে হয়, নীল এবং লাল অংশে, তাই তো। তবে আহ দৃশ্যমান বর্ণালী অন্যান্য তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ হয়, এরকম নয় অন্য তরঙ্গ হয় না, অন্য তরঙ্গ দৈর্ঘ্যে হয়। এবার চলো দেখি যে কিভাবে হয়। যদিও ক্লোরোফিল প্রধান, আমি এখনো বললাম হ্যাঁ ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষে সম্পর্কিত প্রধান রঞ্জক, তবে অন্যান্য থাইলাকয়েড পিগমেন্ট গুলি যেমন ক্লোরোফিল বি, জ্যান্থোফিল এবং ক্যারোটিনয়েড, এরাও হচ্ছে আলোক শক্তি শোষণের জন্য সাহায্যকারী রঞ্জক হিসেবে কাজ করে। এবং এরা কাজ কি, এরা আলোগুলিকে শোষণ করে এবং কাকে পাঠায়, ক্লোরোফিল একে। ক্লোরোফিল যেহেতু প্রধান, তাহলে এরাও সাহায্য করে এরাও বিভিন্ন রকম আলোগুলিকে অন্য অন্য তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলিকে শোষণ করে এবং পাঠায় হচ্ছে ক্লোরোফিল এর কাছে। এবার এদের সাহায্যে এরা এই বিভিন্ন সাহায্যকারী রঞ্জকগুলোর ভূমিকা কি। এক হচ্ছে যেমন এরা একটা ওয়াইডার রেঞ্জ বা তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চলটাকে বাড়িয়ে দেয়, বিস্তৃত করে দেয়। অ্যাট দ্য সেম টাইম ক্লোরোফিল এ যাতে ফটো অক্সিডাইজ না হয়ে যায়, আলোক জারণ, এত পরিমাণ আলো যদি ও নিজেই করে তাহলে চান্স থাকে না অক্সিডাইজ হয়ে যাবে। তো আলোক জারণের হাত থেকে বাঁচানোর জন্য প্রোটেক্টিভ মিডিয়াম এসে কাজ করছে। যদি ক্লোরোফিল একা করতো তাহলে চান্স থাকতো সে আলোক জারণ হয়ে যায়। এবার অন্য অন্য সাহায্যকারী রঞ্জকগুলি রয়েছে বলেই এই ফটো অক্সিডেশন হাত থেকে ক্লোরোফিল একে বাঁচানো যায়, প্রধান রঞ্জকটিকে। আর এরা কি করছে, এরা সাইডে থাকে এবং এরা বিভিন্ন রকম আলোগুলিকে সঞ্চয় করে সমস্ত আলোগুলি ফাইনালি ক্লোরোফিল এর কাছে পৌঁছে। ওকে, সো আমরা দুটো রকম বিক্রিয়া পড়েছিলাম সালোক সংশ্লেষে, সেটা ছিল আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া। আলোক বিক্রিয়া যেটা সরাসরি আলোর উপর ডিপেন্ডেন্ট, অন্ধকার বিক্রিয়া যেটা মানে অন্ধকারে নয়, অন্ধকার বিক্রিয়া মানে সরাসরি আলোর উপর ডিপেন্ডেন্ট নয়, ইনডাইরেক্টলি সেটা হচ্ছে আলোর উপর নির্ভরশীল। তো হোয়াট ইজ লাইট রিয়াকশন বা আলোক বিক্রিয়া কি? আলোক বিক্রিয়া হচ্ছে একটা আলোক রাসায়নিক দশা, ফটোকেমিক্যাল, আলোক রাসায়নিক, একটা আলোক রাসায়নিক দশা
যেখানে কি কি, যার মধ্যে কি কি জিনিসগুলি অন্তর্ভুক্ত সেগুলি হচ্ছে আলোক শোষণ, আলোক আলো প্রথমে শোষিত হবে, আলোক শোষণ, তারপর জলের আলোক বিশ্লেষণ, আলোর উপস্থিতিতে জলের বিশ্লেষ হবে, ঠিক আছে, এবং অক্সিজেনের নির্গমন, ও কিছু উচ্চ শক্তি সম্পন্ন অন্তর্বর্তী রাসায়নিক যৌগ যেমন এটিপি এবং এনএডিপিএইচ এদের তৈরি করা বা এদের গঠন করা। আর এই আলোক রাসায়নিক দশায় কি কি রয়েছে? টোটাল 4টে স্টেপ রয়েছে। এক বলো আলোক শোষণ করা, দুই জলের আলোর উপস্থিতিতে বিশ্লেষণ করা, তিন অক্সিজেনের নির্গমন, এবং চার বিভিন্ন উচ্চ শক্তি সম্পন্ন রাসায়নিক যৌগগুলি যেমন এটিপি এবং এনএডিপিএইচ এদের গঠন করা। ওকে, এবার এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রোটিনের, বিভিন্ন ধরনের প্রোটিনের জোট দেখা যায়। এবার কি কি প্রোটিনের এরকম কমপ্লেক্স রয়েছে সেগুলো দেখো। পিগমেন্ট গুলি সাধারণত দুটো সিস্টেম তৈরি করে, সেগুলি কি? এখানে ভালো করে দেখি, একটা লাইট হারভেস্টিং কমপ্লেক্স অর্থাৎ আলোক শক্তি যেখানে আবদ্ধীকরণ হবে, তাই তো, তো এটা বলতে পারি আলোক শক্তি আবদ্ধীকরণ, হারভেস্ট করা, আবদ্ধকারী জোট কমপ্লেক্স, অর্থাৎ, তো এই রঞ্জকগুলি সাধারণত, রঞ্জক পদার্থগুলি সাধারণত রঞ্জকতন্ত্র 1 ফটোসিস্টেম 1 এবং রঞ্জকতন্ত্র 2 ফটোসিস্টেম 2 PS1 এবং PS2 এর ভিতরে আলোক শক্তি আবদ্ধকারী একটা রাসায়নিক জোট দেখা যায়, লাইট হারভেস্টিং একটা কমপ্লেক্স, আলোক শক্তি আবদ্ধকারী একটা জোট দেখা যায়, এবং জোট তৈরি করে এটা দুটো দু রকম তন্ত্র তৈরি করে, একটা হচ্ছে আলোকতন্ত্র 1 আর একটা হচ্ছে আলোকতন্ত্র আলোক সরি রঞ্জকতন্ত্র 1 এবং রঞ্জকতন্ত্র 2। অর্গ্যান গুলো মিলে যেরকম অর্গ্যান সিস্টেম তৈরি করছিল, সেরকম মনে করো এরকম পিগমেন্ট গুলো মিলে সিস্টেম তৈরি করছে, পিগমেন্ট সিস্টেম, সেরকম ফটো সিস্টেম বলে এগুলোকে, রঞ্জক তন্ত্র বলছি এগুলো, ঠিক আছে। এবার এদের এই নাম 1 and 2 কি হয়েছে না, প্রথমে ফটোসিনথেসিস PS1 আবিষ্কার হয়েছিল, দেন PS2, তো এদের আহ আবিষ্কারের ক্রম অনুযায়ী এদের নামগুলি দেওয়া হয়েছে, ঠিক আছে। নাকি এই সিকোয়েন্সে যে কে আগে লাইট রিঅ্যাকশন করছে এরকম নয় যে PS1 আগে লাইট রিঅ্যাকশন করে বা PS2 আগে লাইট রিঅ্যাকশন করে, আগে PS1 আবিষ্কার হয়েছে তাই ওর নাম PS1, পরে PS2 আবিষ্কার হয়েছিল তাই ওর নাম PS2। ওকে, নেক্সট ইজ, তো এরকম সময় জিজ্ঞেস করা হয় PS1 PS2 এর নামকরণের বেসিসটা কি, কোন ভিত্তিতে এদের নামকরণ করা হয়েছে। এই লাইট হারভেস্টিং কমপ্লেক্সটি বা আলোক শক্তি আবদ্ধকারী জোটটির মধ্যে প্রায় 100-এর উপরে, তাই তো, মোর দ্যান 100 পিগমেন্ট রঞ্জক পদার্থ রয়েছে যেগুলি প্রোটিনের সাথে যুক্ত, প্রোটিনের সাথে বদ্ধ, তাই তো। এবার রঞ্জকগুলি প্রোটিনের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে এবং প্রত্যেকটি ফটোসিস্টেমের মধ্যে সব পিগমেন্ট থাকে। ফটোসিস্টেম গুলির মধ্যে বাকি যতগুলি রঞ্জক রয়েছে সবাই রয়েছে, একটি রঞ্জক অনুপস্থিত রঞ্জকতন্ত্রে, সেটা হচ্ছে ক্লোরোফিল এ। তাহলে এই ক্লোরোফিলটি কি করে? ক্লোরোফিল এ তৈরি করে, ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে লাইট হারভেস্টিং আমরা দেখতে পাচ্ছ, তাহলে এই সমস্ত পিগমেন্ট মলিকিউল গুলো মিলে ক্লোরোফিল এ বাদে বাকি যতগুলি রঞ্জক রয়েছে সবগুলি রঞ্জক একসঙ্গে মিলে তৈরি করে অ্যান্টেনা। তো এই যে লাইট হারভেস্টিং কমপ্লেক্সটা তৈরি করলো, যেটাকে আমরা অ্যান্টেনা বলছি। এবার এই পিগমেন্ট গুলি বা এই রঞ্জকগুলির কাজ কি? এই রঞ্জকগুলির কাজ হচ্ছে বিভিন্ন আলোক দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষকে আরো বেশি কার্যকরী ভাবে সম্পন্ন করা, তাই তো। এবার সিঙ্গেল এই একমাত্র ক্লোরোফিল এ, এটা প্রধান রঞ্জকটি, এ কি তৈরি করে? এ তৈরি করে রিয়াকশন সেন্টার। তাহলে এই সমস্ত পিগমেন্ট গুলি মিলে তৈরি করলো অ্যান্টেনা। আর এই অ্যান্টেনা গুলি, তো ক্লোরোফিল এ বাদে বাকি যতগুলি রঞ্জক ছিল সবগুলি রঞ্জক মিলে কি তৈরি করেছিল? অ্যান্টেনা।
আর ক্লোরোফিল এ, একা ক্লোরোফিল এ এ তৈরি করে এই পার্টটা, যেটা হচ্ছে রিয়াকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র। বিক্রিয়া কেন্দ্র। ওকে, এবার রিয়াকশন সেন্টারটা বা বিক্রিয়া কেন্দ্রটি দুটি ফটো সিস্টেমের আলাদা, ফটো সিস্টেম ওয়ান এন্ড ফটো সিস্টেম টু। রঞ্জক তন্ত্র এক এবং রঞ্জক তন্ত্র দুই এর দুটোরই আমরা জানি যে এর মধ্যে একটা পার্ট রয়েছে অ্যান্টেনা, একটা রিয়াকশন সেন্টার। তো অ্যান্টেনা দুজনেরই সেম, বাট রিয়াকশন সেন্টার দুজনের ভ্যারি করে। একজনের ক্ষেত্রে এই বিক্রিয়া কেন্দ্রে যে ক্লোরোফিল এটি থাকে, তার শোষণের শোষণ চূড়া কোন দৈর্ঘ্যে দেখা যায়? 700 ন্যানোমিটারে। দ্যাটস ওয়াই একে বলা হয় P700। অন্যদিকে PS2, এখানে যে ক্লোরোফিল এটি রয়েছে, সেই ক্লোরোফিল এটির শোষণ চূড়া অর্থাৎ সর্বাধিক শোষণ কোন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, সেটা 680 ন্যানোমিটারে। দ্যাটস ওয়াই একে বলে P680। তাহলে PS1 এর অপর নাম আমরা কি বলতে পারি? P700। অন্যদিকে PS2 এর অপর নাম হচ্ছে P680। কারণ 680 ন্যানোমিটারে এর ম্যাক্সিমাম পিক দেখা যায়, আর এর 700 ন্যানোমিটারের ম্যাক্সিমাম পিক বা শোষণ চূড়া দেখা যায়। ওকে, এবার এই যে আলোগুলি শোষিত হলো রন্ধ্রতন্ত্রগুলিতে, এরপরে কি হবে? এরপরে কি হবে যে ফটো সিস্টেম টু বা তুমি রন্ধ্রতন্ত্র দুই তুলে নাও। রন্ধ্রতন্ত্র দুই, যার বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল এ কোন আলোক তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক শোষণ করে, সেটা হচ্ছে 680 বা 680 ন্যানোমিটারে, তাই তো? যেটা অবশ্যই লাল অঞ্চলের মধ্যেই পড়ছে। তো এরা এই আলোগুলি আসবে, আলোগুলি এসে রিয়াকশন সেন্টারে বা বিক্রিয়া কেন্দ্রের ইলেকট্রন গুলিকে এক্সাইট করে দেয়। এখানকার ইলেকট্রন গুলিকে যখন উদ্দীপিত করে দেয়, তখন আমরা জানি ইলেকট্রন কোথায় থাকে? আউটার অরবিটে। এবার নিউক্লিয়াস থেকে সর্বাধিক যেটা বাইরের যে অক্ষটা রয়েছে, সেই অক্ষে উপস্থিত ইলেকট্রন গুলি কি হবে? জাম্প করবে। এরা জাম্প করে ইলেকট্রন যখন উদ্দীপিত হয়ে যায়, আর মানে নিউক্লিয়াস থেকে তখন বাইরের কক্ষপথে উত্তেজিত হয়ে যায়, আমরা জানি সব থেকে বাইরের কক্ষে চলে যাবে। এবার এই ইলেকট্রনটাকে তখন ইলেকট্রন একসেপ্টার রয়েছে, সেই ইলেকট্রন একসেপ্টার ইলেকট্রনটাকে গ্রহণ করে নেবে এবং এটাকে পাঠাবে কোথায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট মাধ্যমে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন পরিবহন তন্ত্র, যেটা কি দিয়ে নির্মিত? সাইটোক্রোম। সাইটোক্রোম নির্মিত একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। তাহলে দেখো, লাইট হারভেস্টিং সিস্টেমে লাইট এলো, ফটো সিস্টেম টু দেখি, লাইট এলো, ইলেকট্রন রিলিজ হলো, ইলেকট্রন জাম্প করলো, ইলেকট্রন উদ্দীপিত হলো, জাম্প করলো, সেটাকে একসেপ্ট করলো ইলেকট্রন একসেপ্টার, ইলেকট্রন একটা গ্রাহক রয়েছে, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করলো এবং ইলেকট্রনকে পাঠিয়ে দিল কোথায়? সাইটোক্রোম দিয়ে গঠিত একটা ইলেকট্রন পরিবহন তন্ত্র। এবারে ইলেকট্রন যখন ডাউন হিল, অর্থাৎ যখন জারণ বিজারণের অর্থাৎ অক্সিডেশন রিডাকশন বা জারণ বিজারণের যে বা রেডক্সের যে বিভব স্কেলটা রয়েছে, পোটেনশিয়াল স্কেল, সেই স্কেল বাবা যখন নিম্নাভিমুখী, যখন নিচের দিকে যাওয়া শুরু করে, তার মানে হাই রেডক্স পোটেনশিয়াল থেকে লো রেডক্স পোটেনশিয়াল দিকে যখন পাস করে, তখন সাধারণত ইলেকট্রনগুলি ব্যবহৃত হয় না। তাহলে ইলেকট্রনগুলি কি হয়? ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে ইলেকট্রনগুলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন হয়ে পৌঁছায় হচ্ছে PS1 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্সে বা রঞ্জক তন্ত্র একের যে আলোক শক্তি আবদ্ধকারী অংশটা রয়েছে, তাই তো PS1 এ পৌঁছালো। এবার একই সময় আলো যখন PS1 এ পড়ছে, তখন PS1 এরও ইলেকট্রন উদ্দীপিত হচ্ছে এবং PS1 এর ইলেকট্রনটাও জাম্প করবে, তাই তো? সব থেকে বাইরের কক্ষপথে উৎক্ষেপিত হবে এবং যখনই বাইরের কক্ষপথে উৎক্ষেপিত হবে, তখন সেখান থেকে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে না ইলেকট্রন গ্রাহক। ইলেকট্রন গ্রাহক গ্রহণ করার পরেই, তো এখানে লাইট দরকার হয়েছিল 680 ন্যানোমিটার, এখানে যখন 700 ন্যানোমিটার লাইট আসবে বা এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে যে ইলেকট্রনটা গেল, এই দুটো ইলেকট্রন একসাথে কি হলো? ট্রান্সপোর্ট হয়ে যায় ইলেকট্রন। আবার একটা ইলেকট্রন অ্যাকসেপ্টার রয়েছে এখানে, এই ইলেকট্রন অ্যাকসেপ্টার ইলেকট্রন অ্যাকসেপ্টার কিন্তু আলাদা, বাট এই ইলেকট্রন অ্যাকসেপ্টারটি বা ইলেকট্রন গ্রাহকটি আবার এই ইলেকট্রনটাকে গ্রহণ করলো এবং তাকে আবার পাঠাবে ডাউনহিলের মধ্যে, রাইট? ডাউনহিল। কিন্তু এই সময় এই ইলেকট্রনটা কে গ্রহণ করছে? একটা শক্তি সম্পন্ন মলিকিউল যার নাম হচ্ছে NAD+, NADP+।
এবং এই ইলেকট্রনগুলি এনএডিপি প্লাস কে জারিত করে কনভার্ট করে দেয় এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস, বিজারিত করে কনভার্ট করে দেয় এনএডিপি। ইলেকট্রন এক্সেপশনকে আমরা কি বলি? ইলেকট্রন যখন অ্যাকসেপ্ট করে কোনো মলিকুল তাকে বলি বিজারিত হয়ে গেছে। তো এনএডি প্লাস এটা একটা খুবই উচ্চ শক্তি সম্পন্ন মলিকিউল, সেটা ইলেকট্রন গুলি সংযুক্ত হয়ে বিজারণ ঘটে এবং কনভার্ট হয়ে যায় এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস। এবার এই পুরো ঘটনাটায় তোমরা যদি দেখো, PS2 থেকে ইলেকট্রন জাম্প করলো একটা অ্যাকসেপ্টরের কাছে আপহিলে, তারপর সেখান থেকে ডাউন হিল হয়ে পৌঁছালো PS1 এর কাছে, সেখান থেকে আবার ইলেকট্রন জাম্প করলো এবং আলটিমেটলি ইলেকট্রন গিয়ে পৌঁছালো এনএডিপিএইচ এর কাছে, তাই তো? তো এখানে ভালো করে যদি লক্ষ্য করি, তো একটি জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায় যে প্রথমে একবার ইলেকট্রন জাম্প করলো, ইলেকট্রন জাম্প করে একবার আপ হিল গেল, দেন ইলেকট্রন আরেকবার জাম্প করে ইলেকট্রন ডাউন হিল আসে। তো এই যে একবার আপ এই একবার ডাউন, পুরো ঘটনাটা যদি এখানে লক্ষ্য করে দেখি, তো একটা জেড টাইপের ফরমেশন হয়েছে এখানে। ক্লিয়ার করে দেখো, ফার্স্ট আপ, দেন ডাউন, দেন অ্যাগেন আপ। সো এই যে একটা পুরো স্কিম, এই যে পুরো ঘটনাটা যেখানে একবার আপ হিল একবার ডাউন হিল ইলেকট্রনের জাম্প হয়, তাই এই ঘটনাটিকে বলা হয় জেড স্কিম বা জেড নকশা। এবার ইলেকট্রন বাহকগুলি কেন, এবার এরকম জেড স্কিমটা কেন তৈরি হয়েছে? বিকজ আমাদের যে ইলেকট্রন বাহকগুলি রয়েছে বা ইলেকট্রন পরিবহন তন্ত্রের যে বাহকগুলি রয়েছে তারা কিভাবে সজ্জিত রয়েছে, তারা বিভিন্ন রকম রেডক্সের বিভব স্কেলের একটা ক্রম অনুযায়ী সজ্জিত হয়। যেহেতু ক্রম অনুযায়ী এরা প্রথমে উপরের দিকে যাচ্ছে, দেন অ্যাগেন ডাউনহিল, দেন অ্যাগেন আপহিল, অ্যাগেন ডাউনহিল, দ্যাটস ওয়াই এই স্ট্রাকচারটা দেখতে জেটের মতো হয়েছে বলে কি জেট নকশাও বলা হয়ে থাকে। ওকে, এবার আমরা আলোক বিক্রিয়ার 4টে স্টেপ ছিল, দ্যাট ইজ আলোক শক্তি শোষণ করা, দেন জলের বিয়োজন ঘটানো, এবং জলের বিয়োজনের পরে অক্সিজেন নির্গমন এবং এটিপি এবং এনএডিপি করা। তো প্রথম পার্টটা হয়ে গেছে, সেটা হচ্ছে জলের আলোক শক্তি শোষণ করা। দ্বিতীয় পার্ট যেটা হচ্ছে জলের বিয়োজন করা, সেটা আমরা এবার দেখবো।